চুলের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না একেবারে। ছেলে বা মেয়ে যার ক্ষেত্রে আমরা বলি না কেন, সবার ক্ষেত্রে একটা কমপ্লেন থাকে যে আমার চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলে প্রচুর ড্যান্ড্রাফ। আজ আমরা এই চুলের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নাবারা ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, এই চুলের সমস্যা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর এম ইউ কবির চৌধুরী, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো। আমরা খুবই সম্মানিত যে এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা চেষ্টা করব যে চুলের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানবার জন্য। প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে চুলের সমস্যা, সেটি ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে কিন্তু কম বেশি দেখা যায়। ড্যান্ড্রাফ এমন একটি সমস্যা যেটি ছেলেদের ক্ষেত্রে হয়তো বেশি হয় এবং তাদের প্রথম একটা প্রশ্ন থাকে যে আমি যে আমার খুশকি হচ্ছে, আমি ড্যান্ড্রাফ জাতীয় শ্যাম্পু ইউজ করছি, কিন্তু সেটিকে আমি প্রতিদিন ইউজ করতে পারবো কিনা, এই বিষয়ে স্যার আপনার মতামত কি? চুল মানুষের একটি সৌন্দর্যের প্রতীক। চুল কিন্তু খুবই এটা একটা শরীরের একটা অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশান, এই নাটোরের বনলতা সেনের কবিতায় চুল সম্বন্ধে অনেক কিছু বলা হয়। চুল দেখে কবিতা লিখেছিলেন কবি। তো এই যে চুলের প্রথম কথা হলো চুল পড়ে। এটা অনেকেই বলেন চুল পড়া একটা নর্মাল জিনিস। একটা মানুষের একটা চুলের বয়স 2 বছর, অর্থাৎ যার বয়স 16 বছর তার কিন্তু চুল 8 বার চুল পরিবর্তন হয়েছে। 2 ইয়ার্স পরে যে চুলটা পরে আর একটা চুল গজায়। এটা চুলের ধারাবাহিকতা জানার প্রয়োজন। চুল পড়া মানে অনেকে আসেন আমার ছেলের 4টা চুল পরে, 9টা চুল পরে, এটা কোনো রোগ না। 30 থেকে 100টা চুল পরা নর্মাল। আচ্ছা, তো এখন যেটা আমরা প্রশ্ন হলো ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফটা একটা নর্মাল জিনিস, কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের প্রতি 28 দিনে আমাদের চামড়া পরিবর্তন হয়। তো যেহেতু সেলুলার লেভেলে পরিবর্তন আমরা দেখি না, সাপের খোলের বদলে আমরা দেখি, কিন্তু মানুষ এটা দেখি না। ওই যে আমরা যেটাকে বলি ড্যান্ড্রাফ, এটা কিন্তু ওই যে ত্বকটা পড়তেছে নর্মাল, এটা কিন্তু যখন এটা সাধারণত হওয়ার কথা এটা 28 দিনে, কিন্তু হয়ে যায় 4 দিন, 5 দিনে, 3 দিনে, তখনই আমরা বুঝতে পারি আমার ড্যান্ড্রাফ বা এই খুশকি হয়েছে। তো খুশকির শ্যাম্পুর ব্যাপারে বলা হয় তার জাতীয় শ্যাম্পু আমরা খুশকিতে ব্যবহার করতে বলি। কখনো কোনো কেটাকেনাজল শ্যাম্পু দেওয়া হয়, কারণ তখন যদি ফাঙ্গাস থাকে তখন দিতে কাজ করে। আর কখনো কখনো অ্যালোভেরা শ্যাম্পু দেওয়া হয়, অ্যালোয় ড্রাইনেস কমানোর জন্য। এই বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করা হয়। তবে শ্যাম্পু ব্যবহার, যেহেতু শ্যাম্পু ইজ এ কেমিক্যাল, এইটা 3 দিনের আগে ব্যবহার করার প্রয়োজন নাই, কারণ এক্সফোলিয়েশন 3 দিনের চেয়ে তাড়াতাড়ি হবে না। হাইয়েস্ট এক্সফোলিয়েশন স্কিন হয় সরিয়ে এসছে এটা 4 দিন, 4 ডেজ, নর্মালি 28 দিন। অতএব 3 দিনের মধ্যে লাগে না। লাগে একটা শ্রমিক, একটা রিক্সাওয়ালা যে ধুলাবাড়ির কাজ করে, তার হয়তো ডেলি মাথা ধুইতে হয়, কিন্তু সাধারণ মানুষ এটা লাগে না, যারা ওই ধরনের কাজ না করে। তো ওই জন্য আমি বলি সপ্তাহে 2 বা 3 দিন শ্যাম্পু ব্যবহার করবে, এর বেশি করবে না। আচ্ছা, অনেকে যেটি করে থাকে বা মনে করে থাকে যে যেহেতু আমার ড্যান্ড্রাফ আছে আমি প্রতিদিনই আমি ড্যান্ড্রাফ জাতীয় শ্যাম্পু ইউজ করবো। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা যতটুকু আসলে জানি যে তখন চুল আরও ড্রাই হয়ে যায়, স্কাল্প আরও ড্রাই হয়ে যায়। এক্ষেত্রে কি তারা এটা করতে পারে যে একদিন হয়তো ড্যান্ড্রাফ জাতীয় ঔষধ বা শ্যাম্পু ইউজ করলো, অন্যদিন হয়তো নর্মাল কোনো শ্যাম্পু ইউজ করলো? এক্ষেত্রে আপনার পরামর্শ কি? আচ্ছা, চুলের ধরন অনুসারে, ত্বকের ধরন অনুসারে শ্যাম্পু ব্যবহার করবে। ড্যান্ড্রাফ তো করবে, এন্টি ড্যান্ড্রাফ। এই বারবার শ্যাম্পু ব্যবহার করলে কি হয়, এটা বলে কয়েমনারাইজেশন। বেশি ঘষাঘষি করলে তখন এক্সফোলিয়েশন আবার বেড়ে যায়, তখন সে বাড়বে। যত বেশি চিরুনি দিয়ে ঘষবে, ওই যে সেলুনে গেলে, ওই যে আমি অনেককে বলি যে তুমি সেলুনে গেলে ওই যে সেলুনের যে চুল কাটে যে গ্রুমার, সে বলে ভাইয়া একটু ভালো করে মেসেজ করে দিই। নো, এটা আর ক্ষতি করবে। কয়েমনারাইজ ফেনোমেনন বলে এটাকে, হয়ে ওই খুশকিটা বাড়বে আরও। অতএব এখানে হালকাভাবে ধুইতে পারে, বেশি ঘষাঘষি চিরুনি দিয়ে ঘষো বা ইত্যাদি করা যাবে না। আর অতি গরম পানি দেওয়া যাবে না। উষ্ণ গরম পানি দিবে অথবা নর্মাল পানি দিবে। নর্মাল যে আমাদের যে রুম টেম্পারেচার যেটা পানি থাকে সেই পানি দিবে। বেশি গরম পানিতে আবার চুলের ক্ষতি হয়।
আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ড্যান্ড্রাফটা অনেকটা চামড়ার মতো করে হয়ে থাকে, চামড়ার মতো করে উঠে থাকে, এবং একসময় দেখা যায় যে সেটি ফাইনালি ডায়াগনোসিস হয় যে দিস ইজ সোরিয়াসিস। তো এটা আসলে কিভাবে একজন মানুষ ডিফারেন্সিয়েট করবে যেটা আমার নর্মাল ড্যান্ড্রাফ নাকি এটা আসলে সোরিয়াসিস? যখন দেখা যাবে যে ড্যান্ড্রাফটা বড় বড় চাকতি একরায় হয়, যদি এটা দেখা যায় তেল তেলে সেবাম বেশি, এটা সেবোরিক ডার্মাটাইটিস। যখন দেখা যায় যে এটা উঠানোর পরে হালকা রক্তক্ষরণ হয়, তখন বুঝবে এটা সোরাইসিস। এই জন্য আমরা জানবো যে এটা কী ধরনের খুশকি, এটা কি সোরিয়াসিস নাকি এটা সেবোরিক নাকি নর্মাল খুশকি একটু বেড়ে গেছে সেই জন্য। এটাকে ডায়াগনোসিস করার জন্য কি কোনো টেস্ট রয়েছে কিনা? যদি একটা রুগীর মাথার মধ্যে দেখা গেল খুশকি, তখন আমরা যেটা করি, ডার্মোস্কোপ নামে এটা পকেট একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা লাগাইলেই বোঝা যায় যে ত্বকের ভিতর দেখা যায়, এবং এটা 30, 40, 50 গুণ বেশি বড় করে দেখা যায়। তখন এটা সোরিয়াসিস নাকি এটা ছত্রাক নাকি ফাঙ্গাস নাকি এটা পিটিরিয়াসিস অরবিকুলার রোগ আছে, ওইটা ফাঙ্গাস টাইপের রোগ, অথবা এটা কি এক্সিমা নাকি এটা সেবোরিক ডার্মাটাইটিস, অনেকগুলি রোগ নির্ণয় করা এই ডার্মোস্কোপ দিয়ে। আচ্ছা, ডার্মোস্কোপি টেস্ট করে রক্ত পরীক্ষা লাগবে না, ডার্মোস্কোপ দিলেই এটা বোঝা যাবে এটা সোরিয়াসিস না অন্য রোগ, আচ্ছা, নাকি এটা সাধারণ ড্যান্ড্রাফ। আচ্ছা, আমরা অনেক সময় জেনে থাকি যে অনেক ধরনের রোগ থেকে কিন্তু একটা রোগ থেকে অর্থাৎ আরেকটা রোগ হয়ে থাকে। সো এই যে ড্যান্ড্রাফের কথা আমরা বলছি, বা আপনি যে ডার্মার কথা আপনি বলছেন যে বিভিন্ন ডার্মা রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, এই অন্যান্য রোগের সাথে কি আসলে এই ড্যান্ড্রাফের কোনো সম্পর্ক আছে কিনা? যাদের ড্যান্ড্রাফ হয় তাদের এই টিনিয়া ক্যাপিটিস নামে একটা রোগ, টিনিয়া মানে ফাঙ্গাস, ক্যাপিটিস মানে মাথা, ক্যাপ, রোগ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সাধারণত ফাঙ্গাস অনেক সময় শরীরে কমন সেন্স, এরা কোনো ক্ষতি করে না, থাকতে পারে। যখনই কোনো ক্ষত পাইলো ওখানে গিয়ে ওরা আক্রমণ করবে, ও তখন দেখা গেলো ও টিনিয়া ক্যাপিটিস বা এই স্কাল্পের ফাঙ্গাস দেখা দেয়। তখন কিন্তু ফাঙ্গাস আমরা স্ক্র্যাপ করে মাইক্রোস্কোপে দেখে ডায়াগনোসিস করে কালচার করে আমরা দেখব কোন ধরনের ফাঙ্গাস। তো বাই দিস টাইম অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিতে হবে, অথবা টেস্ট করে পাওয়া গেল তার সোরিয়াসিস, তখন সোরিয়াসিস ট্রিটমেন্ট দিতে হবে। সেবোরিক ডার্মাটাইটিস তেল অনেক বেশি, তখন আমরা সিস্টেমিক ট্রিটমেন্টে চলে যাই, তার কোলেস্টেরল দেখি, তার সুগার সেখানে দেখি, এগুলো অনেক কিছু দেখে তারপরে তার সেবোরিক ডার্মাটাইটিস ট্রিটমেন্ট করা হয়। তো সেবোরিয়া যখন হয় তখন কানে হইতে পারে, কানের পিছনে হইতে পারে, আমরা তখন এই অপস্টর নাকের পাশে দিতে পারে পেরিনেজাল সেবোরিক ডার্মাটাইটিস। তখন দেখতে হবে যে এই সেবোরিক ডার্মাটাইটিসটা যদি হয় তখন তার ট্রিটমেন্ট করতে হবে। অতএব রোগ নির্ণয় করে শুধু যে খুশকি না, তার মধ্যে অন্য রোগ হয়, যে প্রসঙ্গটা আসছে খুবই ইম্পর্টেন্ট, যে উনি কি শুধু খুশকি না সোরিয়াসিস না অন্য কোনো রোগ, এটা নির্ণয় করতে হবে, খুব জরুরি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ফিমেল প্যাটার্ন বালনেস একটা ডিজিজ রয়েছে, যেটি আসলে ছেলেদের ক্ষেত্রে মেডিসিন আপনারা সাজেস্ট করে থাকেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে আসলে কোন ধরনের আপনারা মেডিসিন দিয়ে থাকেন? তারা কি মুখে খাওয়ার কোনো ওষুধ খেতে পারবে? আচ্ছা, এখন ফিমেল প্যাটার্ন বলনেস, আরেকটা হলো মেল প্যাটার্ন বলনেস। মেইলের কি হয়, ফোরহেডটা খালি হয়ে যায়, দুই পাশে প্যারাইটাল খালি হয়ে যায়, এর মাথার তালুতে চুল থাকে না। আর মেয়েদের যারা ফিমেল প্যাটার্ন হয় সিথিটা বড় হয়ে যায়, হ্যাঁ, এবং চুলের সংখ্যা কমে যায়। তো এখন দুইটা প্যাটার্ন বলনেসের বিভিন্ন কারণ। মেইল প্যাটার্ন কিন্তু মেয়েদেরও হইতে পারে। মেইল প্যাটার্ন যখন হয় তখন বুঝতে হবে মেয়ের কোনো অ্যান্ড্রোজেনের হরমোনটা বেড়ে গেছে, ডাইহাইড্রোক্সি THT, তখন DHT টেস্ট আমরা করি। আর দেখা গেলো ফিমেল প্যাটার্ন হইলে ফিমেল প্যাটার্নের কারণটা আমরা নির্ণয় করি কেন হইলো, তার কি থাইরয়েডের কারণ হইলো, তার কি থাইরয়েডের প্রবলেম আছে, কিছু কিছু জিনিস তারও আবার হরমোন টেস্ট করি যে কি কারণে হইলো। অনেকের স্ট্রিওজেনের কারণ, অনেক কারণ থাকতে পারে, তখন এই কারণগুলি নির্ণয় করা হয়। মেল প্যাটার্ন ফিমেল প্যাটার্নের ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। মেল প্যাটার্ন যখন হয় তখন একটা যে আমরা আগে ইউজ করতাম যেটাকে রিকার নামে একটা ট্যাবলেট পাওয়া যায় 1 মিলিগ্রাম ফিনাস্ট্রাইড, এটা খুব বেশি আগে আবিষ্কার হয় নাই, এটা 20 ইয়ার্স আগে শুরু হয়েছে। তো এইটা যখন প্রথম আসে তখন বলতো মেয়েদেরকে দেওয়া যাবে না, মেয়েরা ছুতেও পারবে না, খেতেও পারবে না, দেখতেও পারবে না। কিন্তু গত 10 বছর ধরে না, এটা এই ফিনাস্ট্রাইড মেয়েরাও খেতে পারবে যদি তার মেইল প্যাটার্ন বলনেস হয়, তার যদি DHT লেভেল হাই হয়, ওটা কমাইতে হবে। হ্যাঁ, DHT লেভেলটা কমাইতে হবে, তখন আমরা ওই ওষুধটা তাকে দিব। এটা বলে ফিনাস্ট্রাইড, ডিফেস্টোরাইড, এগুলো অনেক কিছু। মিনোক্সিডিল নামে একটা ওষুধ যেটা লাগানোর ব্যবহার করে মেল ফিমেল বলনেস দুইটার মধ্যে, ইদানিং এটা আবার অরালি ওষুধ বেরিয়েছে, খাওয়ার ব্যবহার করে। মেয়েরা 1 মিলিগ্রাম খাবে, ছেলেরা 2.5 মিলিগ্রাম। অতএব প্যাটার্ন অফ বলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট। মেল প্যাটার্ন, ফিমেল প্যাটার্ন। এখন তার চুল কেন পড়তেছে, এটা কি অ্যাডোলেসেন্স হেয়ার ফল? আরেকটা আছে পোস্টপার্টাম এফ্লুভিয়াম, পোস্টপার্টাম টেলোজেন এফ্লুভিয়াম। যদি একটা মহিলার বাচ্চা প্রেগনেন্ট থাকে তখন অনেক ঘন চুল হয়ে যায়, চুল পড়ে না।
তখন প্রেগনেন্সির পরে চুল পড়া শুরু হয়, উইনিং যখন দুধ খায় বাচ্চাকে চুল পড়তে থাকে, মারা অত্যন্ত অত্যন্ত চিন্তিত হয়ে যায়, আমার মাথার এত চুল পড়ছে, ঘরে হাঁটা যাচ্ছে না। অনেকেই খুব frustrated হয়ে আচ্ছা, যায়। এটার কারণটা হলো একটা মানুষের মাথায় চুল থাকে 2 লক্ষ, প্রেগনেন্সিতে আরও প্রায় 50,000 1 লক্ষ বেড়ে যায়, বিকজ তার শরীরের যে ইস্ট্রোজেন লেভেলটা বেড়ে যায়, আবার ওই যে ডিএসটি লেভেলটা কমে যায়, তখন ওই মেকানিজমের কারণে প্রেগনেন্সিতে চুলটা অনেক কম। প্রেগনেন্সিতে একটা সার্কুলেশন বেড়ে যায়, বিলিরুবিন বেড়ে যায়, এই কারণে দেখতে সুন্দর লাগে মহিলাকে, প্রেগনেন্সিতে চুল অনেক ঘন হয়। এটা কিন্তু হওয়ার পরপর সৌন্দর্য কমে যায়, কারণ সার্কুলেশন কমে যায়, আবার চুলও পড়তে থাকে। এটা নর্মাল, এটাকে বলে টেলোজেন এফ্লুভিয়াম। এখন এটা টেলোজেন এফ্লুভিয়াম কিনা টেস্ট করে ধরা যায়। আমরা 24 ঘন্টা চুল কালেক্ট করলে যদি টেলোজেন বেশি পড়ে, তখন বুঝতে হবে এটা কিছু না, এটা ঠিক হয়ে যাবে, কোনো ওষুধের দরকার নাই। আচ্ছা, বর্তমানে কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে স্ক্যাল্প খুব ইচি থাকে এবং বিশেষ করে কোনো তারা কারণ খুঁজে পায় না। তো আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ইচি ভাবটা হচ্ছে, এই ইচি ভাবটা হওয়ার কারণ কি? এটা কি এনভায়রনমেন্টাল কোনো কারণে বা ধুলাবালির কারণে হচ্ছে কিনা? ইচি স্ক্যাল্প একটা রোগ, যে মাথা চুলকায় আর কোথাও চুলকায় না। ইচি স্ক্যাল্পে ওর চুল পড়া শুরু হয়ে যায়, ট্রাইকোটিলিউমানিয়া বলি, মাথা খালি চুলকায়। এখন মাথা চুলকানোর প্রথম কারণ হলো মাথায় কন্ট্যাক্ট অ্যালার্জি। কন্ট্যাক্ট কিছুতে হইতে পারে, শ্যাম্পু মেটেরিয়ালতে হইতে পারে, তেল থেকে হইতে পারে, সে জেল থেকে হইতে পারে। তারপরে আজকাল চুলকে স্ট্রেইট করা হয়, পাম্প করা হয়, তারপরে যদি পাম্প করতে হয় তখন আবার সেখানে কেমিক্যাল ইউজ করা হয়, পটাশিয়াম পাউডার ইউজ করা হয়, গ্লিসারিন ইউজ করা হয়। অনেক কারণ আছে ইচি স্কাল্পের, এগুলিও আমাদের ব্যবহারিক কারণ। আরেকটা হইতে পারে, কারো যদি স্কাল্প এক্সিমা থাকে তার ইচি স্কাল্প হইতে পারে। যখন ইচি স্কাল্প হয় তখন কিন্তু আমরা একটা কাজ করি, ইমিডিয়েটলি স্টেরয়েড কন্টেনিং শ্যাম্পু পাওয়া যায়, এটি ইমিডিয়েটলি কয়েকটা সেশন দেই, স্টেরয়েড কন্টেনিং শ্যাম্পু ইউজ করলে আর সঙ্গে সঙ্গে একটা মাইল্ড ড্রপ অফ স্টেরয়েড ইউজ করা, তার ইচটা কমে যায়। তারপর কারণ নির্ণয় করে ওই রোগের চিকিৎসা করলে ইচি স্কাল্পটা কমে যায়। ইচি স্কাল্প কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস এবং বারবারই মাথায় হাত যায়, তাতে চুলেরও ক্ষতি হবে। আর একটা জায়গায় বসলে কথা বললে এটা কত অনেকে মানে এটা হ্যাবিট হয়ে যায়, হ্যাবিট ঠিক ডার্মাটাইটিস বলে, বারবার দিতে ইচ স্ক্র্যাচ সাইকেল। যখন এটা স্ক্র্যাচ করে তখন ইচ করার ইচ্ছা করে, আবার স্ক্র্যাচ করে, এই বিসিএস সাইকেল বন্ধ হয়েছে। সাইকেল বন্ধ করার জন্য অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়, খাওয়ার এবং লাগানোর মাইল্ড স্টেরয়েড দেওয়া হয়। তখন ওই রোগ নির্ণয় করার পর ইচি স্কাল্প সম্পূর্ণরূপে সেরে যায়, ভালো হয়ে যায়। অভ্যাসটার পরিবর্তন করবে, মাথায় হাত দেওয়া যাবে না। যেহেতু আপনি অভ্যেসের কথাটা বলেন, সেই অভ্যেসটি আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এই যে ইচিটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে তাদের যখন কোনো কাজ থাকে না, ব্যস্ততা কম থাকে, তখন বসে বসে তারা চুল কাটছে বা ইচিংটা তাদের তখন বেশি হয়ে যায়। এবং আপনারা ডার্মাটোলজিস্ট যারা রয়েছেন প্রথমেই মনে হয় জিজ্ঞেস করে থাকে, যতটুকু আমি জানি বা দেখেছি, যে কখন আপনার চুলকা, এই প্রশ্নটা আপনারা করে থাকেন। এবং অধিকাংশ ক্ষেত্রে তারা বলে থাকে যে যখন তারা বসে টিভি দেখছে বা বই পড়ছে, তখন তাদের চুলকানোর পরিমাণটা বেশি হয়ে যায়। তো তার মানে কি সেটা অভ্যাসগত কিছু কারণে সেই ইচিংটা বেশি হয়? যখন একটা মানুষের এই অবসর অথবা পড়ার সময় অথবা কোনো চিন্তা করার সময় মাথায় হাত দিয়ে মাথা চুলকায়, হ্যাঁ, এটা একটা মানুষের প্রবণতা। কিন্তু চুলকানো যে পয়েন্টে চুলকাবে, এখানে কিন্তু স্কেচ সাইকেল আমি একটু বলছি, স্কেচ করলে ইচিং ইচ্ছা কর, ভাল লাগবে। এটা কেন করে? এই যখনই ঘষে বা চুলকায় ভালো লাগে, এই জন্য, ওই ভালো লাগার জন্য। এটা কিন্তু অভ্যাস কারণ হয়। আর রোগটা বললাম, রোগ নির্ণয় করলে আমরা ওষুধ দিয়ে দিব। আর ওই টেনশন ফ্রি, অনেক সময় টেনশন হলে চুলকায়, ওই টেনশন ফ্রি, তখন আমাকে ওই যে বলা মেডিটেশন করার চিন্তা করতে হবে যে মাথায় হাত দিব না। আর যখনই এই ধরনের যারা চুলকানো অভ্যাস থাকে, তাদের বলি দুই হাত দিয়ে ধরে রাখবে, ক্রস ফিঙ্গার সিটিং করবে। যখন ইচ্ছা হবে এক আঙ্গুল দিয়ে আর আঙ্গুল চেপে রাখবেন, আমি চুলকাবো না। এটা করতে করতে আস্তে আস্তে অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এই কাউন্সিলিংটা কি স্যার আপনারা করে থাকেন? আমি করে থাকি, যে আঙ্গুল দিয়ে আঙ্গুল ধরে রাখবা, মাকে বলে চিমটা দিতে, হাজব্যান্ডকে বলে যে একটা ধমক দিতে, একটা বকা দিতে, তখন মনে হবে আমি তো বকা খেয়েছিলাম, আমি তো করবো না। এই জিনিস ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিগতভাবে সচেতনভাবেই তাকে এই কাজটা করতে হবে এবং সেই সাথে পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকেও এই ক্ষেত্রে মনিটরিং মাইল্ডলি সুন্দরভাবে বলতে হবে, এমপ্যাথেটিক হইয়া, নট সিম্প্যাথেটিক, এমপ্যাথি করে বলতে হবে। আচ্ছা স্যার, এখন আপনার কাছে জানতে চাই যে এই যে চুল পড়ছে, অনেকেই কমপ্লেন করে থাকে বা অধিকাংশ মানুষের ক্ষেত্রে একটা কমপ্লেনই থাকে যে আমার চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে চুল পড়ছে, কি কি কারণে আসলে চুল পড়ে থাকে?
সবচেয়ে কমন একটা চুল পড়া বলা হয় অ্যালোপেশিয়া এরিয়েটা। এরিয়েটা মানে হঠাৎ বলবে এসে যে রাত্রিবেলা ভালো, সকালবেলা দেখি আমার মাথা একটা জায়গায় গোল চাকরির মতো চুল নাই, সাডেন, এটা বলে অ্যালোপেশিয়া এরিয়েটা। তো বলবে আবার সঙ্গেই দেখলাম তেলাপোকা দৌড়ে যাচ্ছে, মানে আমার চুল খেয়ে গেছে। সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এবং এটি এখন পর্যন্ত অনেক মানুষের ধারণা যে অ্যালোপেসিয়া, যেটিকে আপনি বলছেন আমরা ডিজিজ হিসেবে আমরা জানি, অনেকের ধারণা যে তেলাপোকা চুল খেয়ে ফেলেছে, বাট বেসিক্যালি এটার কারণটা আসলে নাম্বার 1, তেলাপোকা চুল খায় না। তেলাপোকা চুল খাইতে হলে বাড়িতে কোনো চুল থাকতো না, মানুষের নিচে পড়া। আচ্ছা, তেলাপোকাতে হয় না, এটা একটা আননোন কজ, ইডিওপ্যাথিক, এখনো কারণ পাওয়া যায় নাই। তবে যাদের থাইরয়েড যাদের থাকে তাদের এই অ্যালোপেশিয়ার সম্ভাবনা থাকে, বা অন্য কোনো অটো ইমিউন ডিজিজ, তার এসএলই আছে, অটো ইমিউন ডিজিজ, বিভিন্ন অটো ইমিউন ডিজিজ থাকলে এটা হইতে পারে, কারণ ইমিউনিটির কারণে। এটা অ্যালোপেশিয়া এরিয়াটা আবার অনেক সময় হয়ে যায় অ্যালোপেশিয়া টোটালিস, পুরা মাথার চুল পড়ে গেছে। কারো তাকে অ্যালোপেশিয়া ইউনিভার্সালির গায়ের পশম পড়ে গেছে। এটা সবচেয়ে কষ্টের রোগ মানুষের। ইন্টারেস্টিং খবর হইলো ইট ইজ সেলফ রিজলভিং, কিছুদিন পরে আপনি চুল গজায়। অনেকে বলে পেঁয়াজ ঘষলে উঠে যায়, স্কুইল বাল্ব, কারণ ওই জায়গাটা ইরিটেশন করলে গজায়, স্টেরয়েড দিলে গজায়, স্টেরয়েড ইঞ্জেকশন দিলে গজায়, অনেক ওষুধ দেয়, কিন্তু এটা আলটিমেটলি অ্যালোপেশিয়া এরিয়াটার ট্রিটমেন্ট স্টেরয়েড খাওয়ারও দেওয়া হয় অনেক সময়, বাট ভেরি রেয়ার, ইঞ্জেকশন দেওয়া হয় বাট ভেরি রেয়ার, এটা অটোমেটিক গজায় দেয়, লাগানো ওষুধ দিই আমরা, বাট এটা অটো রেজুলেশন ইজ ট্রিটমেন্ট, আপনি গজায় অ্যালোপেশিয়া এরিয়াটা। তারপর সে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটা আমরা আগে বলছিলাম হরমোনের আধিক্যের কারণে অ্যালার্জি হয়, ওইটা হয় হরমোনের জন্য, তখন আমাদের হরমোন টেস্ট করতে হবে। অনেকের ডায়াবেটিস কারণে, বয়স্ক কারণে, যারা ফিমেল অ্যালোপেশিয়া চুলটা পাতলা হয়ে যায়, অনেকে কেমোথেরাপি দিয়ে ক্যান্সারের জন্য কেমোথেরাপিতে চুল পড়ে যায়, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেমোথেরাপি চুল পড়ে যায়। তারপরে অনেকে দেখা গেল যে প্রেগনেন্সির পরে চুল পড়া শুরু হয়েছে, যেটা নর্মাল ওটা বেড়ে যায়, এটাও কিন্তু আরেকটা চুল পড়া। ফিমেল টাইপ অ্যালোপেশিয়া হতে পারে, এটা মহিলার বিভিন্ন কারণ থেকে শুরু হতে, একটা মেনস্ট্রুয়েশনের প্রবলেম, তার দেখা গেল চুল পড়তে, অনেক কারণে চুল পড়তে পারে। তো এইগুলি সাধারণত চুল পড়া। আর নর্মালি আমি যেটা বলি যে চুলের বয়স 2 বছর পরে চুল পড়বেই, অর্থাৎ নর্মালি চুল পড়া কোনো রোগ না। আমরা যেটা করি, একটা রোগী যখন আসে 2টা কাজ করি আমি। প্রথম কথা, তার কয়টা চুল পরে 24 ঘন্টা আমরা টেস্ট করি, এটা টেস্ট আমাদের আছে গুণী, কী ধরনের 40 পরে আমাদের চুল, ক্যাটাজেন, অ্যালোজেন, টেলোজেন, অ্যানাজেন, টেলোজেন, কোন চুলটা বেশি পরে এটা আমরা দেখি, রেশিওটা। 2 নম্বর হলো তার মাথার ডেন্সিটি অফ হেয়ার করা হয়। ডেন্সিটি মানে মাথায় ঘনত্বটা কতটুকু আছে, কোন এরিয়াতে কটা চুল আছে, এটা দেখে টেস্ট করি। তারপর বলি আপনার চুল এই পড়ার কারণেটা, এই কারণে চুল পড়ছে, এই ডেন্সিটি। 6 মাস 1 বছর পরে আবার ডেন্সিটি দেখি, আবার 24 ঘন্টা দেখি, তখন রোগী বলে 24 ঘন্টা কমে গেছে। 24 ঘন্টা যদি 100টার বেশি চুল পড়ে, তখন বুঝবো এটা রোগ। আর 30টা ইজ ফাইন, 30 থেকে 100-এর মধ্যে বলা হয় নর্মাল। আবার টাইপ যদি অ্যানাজেন বেশি পড়ে, এটা খারাপ। কিন্তু এই যে স্যার আপনি বললেন যে যখন 40-50টা প্রতিদিন চুল পড়ে সেটিকে স্বাভাবিক হিসেবে ধরা হয়, কিন্তু যখন 100টা চুল প্রতিদিন পড়ে তখন আপনারা ধরে নেন যে there is some problem। কিন্তু এই যে আমরা বছরের পর বছর আমরা জেনে আসছি যে প্রতিদিন 100টার মতো চুল পড়া সেটি খুব স্বাভাবিক। আচ্ছা, কেন স্বাভাবিক? যে চুলের আবার এক একটা চুলে এক একটা বয়স, সব চুল একসময় তৈরি হয় নাই। মানুষ যেমন একজন ছোট একজন বড়, চুলও বিভিন্ন বয়সে। যেমন আজকে একটা যার জন্মদিন ছিল 2 বছর আগে আজকে দিন, তার এই চুলটা পড়লো, অন্যগুলি পড়লো না, ওইখানে আবার একটা চুল গজাবে। আবার কালকে চুল পড়লো, ওইখানে একটা গজাবে। এইভাবে কিন্তু চুলটা পরে তার সঙ্গে সঙ্গে চুল গজায়। চুলটা পড়লে কিন্তু চুলটা ওই রুটটা থেকে যায়, বাল্ব, যারা পেঁয়াজ বলে বাল্ব, ওই বাল্ব থেকে গজায়। যখন বাল্ব নষ্ট হয় তখন চুলের সংখ্যা কমে যায়। তো এই জন্য চুল কিন্তু গজায়, তবে পড়া মানে এটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন আমরা ত্বক 28 দিনে পরিবর্তন করি। আজকে আপনার ত্বক, প্রতি মানুষের ত্বক, কারোই ত্বক কিন্তু 28 দিন আগের ত্বক নাই, 28 দিন পর পর ত্বক বদলায়। এইরকম 2 বছর পর পর মানুষের চুল বদলায়, কিন্তু দেখা যায় না। নাহলে কত চুল পরে কিন্তু দেখা যায়, এটা আল্লাহর একটা কুদরত। এটা বলবো যে দেখা যায় না কেন, এটা কারণ আছে। তো এই কারণেই চুল কিন্তু পড়লে সমস্যা নাই, চুল গজাচ্ছে। যখন রেশিওটা কমে যায় গজানোর আর পড়ার রেশিও বেশি, গজানোর কম, খরচ বেশি, আয় কম, তখন মানুষের অভাব হয়, টাকা থাকে না। আর যখন আয় বেশি তখন খরচ কম, তখন তার চুল গজা। যেমন প্রেগনেন্সি চুল বাড়ে, খালি চুল, কারণ হরমোন বেশি। এইরকম কারণে আমরা করার পরে রুগী কাউন্সিলিং করে আপনার এই কারণে চুল পরে, এইগুলি আপনার মেনটেন করেন। এই আরেকটা কারণ চুল পড়া অধুনা, 1 নম্বর যারা চুল স্ট্রেইট করে তাদের চুলের লম্বাটা বাড়ে না, বিকজ চুলটার স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। নাম্বার 2, যারা পাম্প করে চুলটাকে, এই পাম্প করে মানে যে এটাকে ভাঁজ করা হয়, বা চুলকে অনেকে আবার চুল রিপ্লিকেট করেন, মানে
একটা চুলের সঙ্গে একটা চুল লাগাই দেয় আটা দিয়া, এটা আর একটা খারাপ জিনিস। তাতে ওই যে চুলটা লাগাইলো আগের চুল সহ পড়ে যায়। আরেকটা ওই যে বারবার হাইলাইট করা হয়, রং চেঞ্জ করা হয়, মানে যে কোনো ম্যানিপুলেশন চুলের জন্য খারাপ। ওভার প্যাম্পারিং, বারবার ধোয়া শ্যাম্পু করা, আচ্ছা হেয়ার ম্যাসেজ করা, এই জিনিসগুলি কিন্তু চুলের জন্য ক্ষতিকর। নর্মাল হেয়ার রুট কিন্তু এত শক্ত না, টানাটানি করলে থাকবে না। এই জন্য চুলকে বিলি করা, চুলকে ওই টানা, চুলকে তেল দিয়ে আবার ভালো করে কষাইয়ে বাঁধা। আরেকটা হইলো ট্র্যাকশন অ্যালোপেশিয়া, চুলকে মা বলে তুই টেনে পিছনে নিয়ে বড় করে খোপা বাঁধিয়া টেনে বাঁধ, তখন ট্র্যাকশন অ্যালোপেশিয়া। চাইনিজদের কপাল বড়, তার কারণ কি চাইনিজরা ছোটোবেলায় ওদের মাথায় লোহার শলাকা বেঁধে রাখতো যেন চুল না দেখা যায়, চুল না উড়ে। এটা একটা অভদ্রতা ছিল, ধর্মবিরোধী কাজ ছিল, ওরা করতো না। আজকে ওই করতে করতে ওই ওদের জেনেটিক্যালি কপাল বড় হয়ে গেছে, হেয়ার লাইনটা একটু বড় হয়ে যায়। হ্যাঁ, কপালটা বড় হয়ে যায়, হেয়ারটা পিছনে। এই জন্য এই ব্যাক ব্রাশ করে এই টেনে চুল বাঁধা ঠিক না, ট্র্যাকশন অ্যালোপেশিয়া ডেভেলপ করে, মানে টান, ট্র্যাকশন মানে টানের কারণে চুল পড়ে যায়। অনেকগুলি কারণ আছে, যদি মানুষকে বোঝানো যায় তাহলে কিন্তু অনেকের চুল ভালো থাকে। আচ্ছা, আপনি আরেকটা বিষয় বলছিলেন যে যখন চুল পড়ে যায় সেটি গজায়, অর্থাৎ যেটা আসলে ব্যয় হচ্ছে আয়ও কিন্তু হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যয় যেটা হচ্ছে সেই অনুযায়ী আয় হচ্ছে না। তো সেই প্রসঙ্গে আমি বলতে চাই, অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি টাক পড়ছে। তাহলে যাদের টাক পড়ছে তার মানে কি তার চুল যেটা পড়ছে সেই চুলটা কিন্তু গজাচ্ছে না, তাদেরই কিন্তু টাকটা হচ্ছে। তো যাদের টাক হচ্ছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? কেননা এই টাক কিন্তু সেই ব্যক্তিটার আত্মবিশ্বাস অনেকাংশে কমিয়ে দেয়। যদি সে আনমেরিড হয়ে থাকে, তার বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক সমস্যা হয়, সামাজিকতাভাবে তাকে অনেক কথা শুনতে হয়। এখন আপনার কাছে জানতে চাই টাকের সমস্যা কি? প্রথম কথা হলো টাক তখনই বলা হয় যখন কোনো চুল নাই। তো টাক সাধারণত ছেলেদের বেশি পড়ে, অ্যান্ড্রোজেনিক কারণে, হরমোনের কারণে চুল পড়ে। তো টাকটা সাধারণত এই ফ্রন্টাল এরিয়াতেও হয়, সামনে বসিং বলা হয়, বসিং। আরেকটা হলো প্যারাইটাল, এই দুইটার জন্য চুল নাই। আরেকটা মাথার মাঝে যেটাকে বলা হয় অক্সিপুট, এই তিনটা জায়গায় চুল নাই, এটা বলে টাক পড়া বলা হয়। তো টাক পড়ার প্রথম ট্রিটমেন্ট হলো পিআরপি। তো পিআরপি করলে যেটা প্লাজমা রিচ, মানে নিজের রক্তকে সেন্ট্রিফিউজ করে পেটিলিট নিয়ে ইনজেক্ট করা হয় একটা গ্রোথ ফ্যাক্টর দিয়ে, তখন ইনজেক্ট করলে ওই টাকলার মাথায় চুল গজায়। এক নম্বর, তখনই গজাবে যখন তার ভিতরে যা বাল্বটা নষ্ট হয় নাই, নষ্ট হলে কিন্তু সেটা গজাবে না, যেটিকে আমরা খুব সহজ কথায় রুট বলে থাকি। রুট মানে পেঁয়াজও বলে, সাধারণ বাংলায় রুট বলা হয়। যদি রুটটা থাকে তাহলে ওখানে কিন্তু ইনজেক্ট করলে চুলটা, রুট না থাকলে চুল গজাবে না। এটা হলো পিআরপি। আর আমরা নর্মাল ট্রিটমেন্ট যদি করি, কমপ্লিট টাক না, আমরা যে ডার্মোস্কোপ যাতে রুটটা দেখতে পারি, রুট আছে সেখানে এক্সক্লেমেটরি সাইন বলা হয়, সব থাকে, তাইলে আমরা ওষুধে হয় খাওয়ার ওষুধ, লাগানোর ওষুধ। আর না হলে পিআরপি সঙ্গে সঙ্গে খাওয়ার ওষুধে দিই, লাগানোর ওষুধ দিই, পিআরপি। তারপরে দেখা যায় তাতেও কাজ হচ্ছে না, তখন লেটেস্ট অ্যান্ড বেস্ট ট্রিটমেন্ট ইজ হেয়ার গ্রাফট। আর হেয়ার গ্রাফট এর অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া সাধারণত এটা হয়। তখন হেয়ার গ্রাফট হলে প্রশ্ন আসে, এই চুল কি পড়ে যাবে? আমি কি চুল ধুইতে পারবো? এটা কি আমার চুল? হ্যাঁ, এটা যে ব্যক্তি, কারণ হিটারোজেনাস গ্রাফট হয় না। একজনের চুল পিতার চুল পুত্রকে, পুত্র চুল পিতাকে দেওয়া যাবে না, এটা নিবে না, গ্রাফট হবে না। যেমন আমার স্কিন আরেকজনের, তোমার স্কিন আরেকজন দেওয়া যাবে না। এই জন্য চুল কিন্তু একজনের দেওয়া যায়, নিজের চুলেই। এখন এই চুলটা কি? এই চুলটা হলো মাথার পিছনে যে চুল যদি না থাকে তাহলে কিন্তু গ্রাফট করা যাবে না, এটা ডোনর এরিয়া বলা হয়। ডোনর এরিয়া যদি অনেক ভালো চুল থাকে, ওখান থেকে করে কি চুল এনে একসঙ্গে স্ট্রিপ ওঠানো যায়, অথবা একটা একটা করে ফলিকুল উঠে এখানে লাগানো। অলমোস্ট ইট ইজ এ প্ল্যান্টেশন। যেমন জমিতে ধান রোপণ করা হয়, প্ল্যান্টেশন করা হয়, ওই প্ল্যান্টেটেড চুল যে করা হয় 3000 মতো একবারে করা যায় এক সিটিংয়ে, 10-20 হাজার করে কয়েকটা সিটিং করতে হয়। এটা করতে হবে ভালো হাতে, একটা স্কিল হ্যান্ডে, এবং গ্রাফট ইজ এ ভেরি ভেরি গুড ট্রিটমেন্ট, ইট রিমেইন্স ফর এভার, পড়বে না। কারণ হইল যে আমার এখন চুল পড়ে না কেন, বলে আপনার পিছনে চুল কেন পড়ে নাই? ইট ইজ অ্যান্ড্রোজেন রেসিস্টেন্স হেয়ার, এটা অ্যান্ড্রোজেনের কারণে পড়ে না, আল্লাহ সৃষ্টি করছে। আচ্ছা, এই চুলটা কিন্তু সামনে আনা হয়েছে, তার মানে এখন আপনার সামনে অ্যান্ড্রোজেন রেসিস্টেন্স হেয়ার, এই কারণে অ্যান্ড্রোজেনে পড়বে না, বরং অন্য চুল পড়লেও গ্রাফটের হেয়ার পড়বে না, যদি ডিফেক্টিভ গ্রাফট না হয়। আচ্ছা, তো এই যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট এবং হেয়ার ড্রাফটের বিষয়টি বললেন, সেটি সম্পর্কে আমার মনে হয় আমার এবং দর্শকদেরও আরও অনেক কিছু জানার আগ্রহ রয়েছে। আমরা আরও জানবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
স্যার, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এবং হেয়ার গ্রাফটিং নিয়ে। তো এখানে আমার একটু প্রশ্ন হচ্ছে, এবং এটি অনেকেরই প্রশ্ন, যে আমি যে চুলটা ট্রান্সপ্ল্যান্ট করলাম সেটি বড় হবে কিনা, সেটিকে আমি নর্মাল ভাবে শ্যাম্পু করতে পারবো কিনা, নর্মালভাবে চুল আঁচড়াতে পারবো কিনা, এরকম অনেক কোয়েশ্চেন থাকে। একটু আমাদেরকে যদি বলতেন। যে চুলটা ট্রান্সপ্ল্যান্ট বা গ্রাফট করা হইলো, গ্রাফট বলা এই জন্য অনেক সময় চামড়া সহ এসে লাগানো হয়, আর ট্রান্সপ্ল্যান্ট বলা হয় একটা একটা চুল লাগানো হয়। যে পদ্ধতি করা হোক, এটা নিজেরই চুল এবং এটা গ্রো করবে নর্মালি, এটা আশ্রা যাবে নর্মালি, তেল দেওয়া যাবে নর্মালি, জেল দেওয়া যাবে নর্মালি, এবং এটা নর্মালি গ্রো করবে। এটা কিন্তু নর্মাল এবং নিজের চুল। এখন এই চুলটা অনেক বেশি মজবুত আগের চুলের চেয়ে, কারণ এটা পিছনে যে চুলটা আনা হয়েছে যে এরিয়ার থেকে, সেটা বলা হয় অ্যান্ড্রোজেন রেসিস্ট্যান্ট হেয়ার, মানে অ্যান্ড্রোজেনের কারণে চুল পড়তো, অ্যান্ড্রোজেনের জন্য এটা আর পড়বে না। অতএব এটি যে পার্মানেন্ট হেয়ার গ্রাফটও বলা হয় এটাকে, এই জন্য যেহেতু এটা নিজের চুল, কিছুই পার্মানেন্ট না, চুল পড়তে পারে, বাট সাধারণত এই চুলটা পড়ে না। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমরা একটু দেখেছি যারা মিডিয়াতে আসলে কাজ করে তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে চুল যেমন আমরা দেখি সবসময় একই রকম থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি জানি এটা মিসকনসেপশন কিনা, যে সেই চুলগুলো কখনো বড় হয় না, যেটা যেভাবে যেই হাইটে লাগানো থাকে সেটা সেভাবেই থাকে। এটি আসলে কতটুকু? এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ হেয়ার গ্রাফটের যিনি করবেন তার যে ওই যে চুলটা সে দিল, আজকাল আবার রোবোটিক ট্রান্সপ্ল্যান্ট হয়, এটার যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, এই অবলিক অ্যালাইনমেন্ট, তাহলে কিন্তু এটা বেশি বড় হইতে চাবে না। নাম্বার ওয়ান, এটা ডিফেক্টিভ হেয়ার গ্রাফট, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই যে লাইনটা, যে হেয়ারে যে লাইন করবে, হেয়ার যে ফ্রন্টাল লাইন, এটা অনেকে ঠিকমতো বসাইতে পারে না, তখন বোঝা যায় এটা আর্টিফিশিয়াল। কিন্তু যে হেয়ার লাইন ঠিকমতো বসাবে, তারটা আর্টিফিশিয়াল বোঝা যাবে না। এই জন্য হেয়ার ট্রান্সফার কে করলো, কার হাতে করলো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে হেয়ার ট্রান্সফার ট্রেনিং যিনি করলো, হেয়ার ট্রান্সফার কঠিন কাজ, কেন দিনে একটা বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় না। একজন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন একটা দুইটার বেশি করতেই পারেন। ওই টিম 4 জনের বা 6 জনের টিম থাকে, ওই টিমে দিনে একটা দুইটার বেশি হেয়ার ট্রান্সফার করতে পারে না, 6-7 ঘন্টা লাগে ট্রান্সফার করতে। অতএব এটা স্কিল খুব দরকার, ধৈর্য দরকার, সাংঘাতিক স্কিলফুল জব এটা যারা করেন। অতএব তাড়াহুড়া করলেই কিন্তু প্রবলেম, খুব ধীরে সুস্থে করতে হবে, আর স্কিল থাকতে হবে, এখানে স্কিল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো, যারা হেয়ার গ্রাফটিংটা করতে চায়, কোন কোন বিষয়গুলোকে আপনারা আসলে দেখার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন? যেমন তার ডায়াবেটিস আছে কিনা, তারা করতে পারবে কিনা, কারো যদি লিভার ডিজিজ থাকে, কারো যদি কিডনি জনিত সমস্যা থাকে, কারো যদি কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকে, তারা কি হেয়ার গ্রাফট করতে পারবে? 1 নম্বরে যদি সেবোরিক ডার্মাটাইটিস থাকে, ওই রোগ না কমায় সে গ্রাফট করতে পারবে না। সোরিয়াসিস স্কাল্প থাকলে পারবে না। একটা মানুষ যে ফাঙ্গাল ইনফেকশন স্কাল্পে থাকে, লোকাল কজ, ফাঙ্গাল ইনফেকশন থেকে করতে পারবে না। একটা মানুষের যদি দেখা যেতে যে তার ওই কোনো রকম স্কাল্পে এমন ডিজিজ আছে, যেমন ডিএলই আছে, ডিসকয়েড লুপাস, সে হেয়ার ক্যাপ লাভ হয় না। কারণ লাইকেন প্ল্যান্টসে তার হেয়ার ক্যাপ করে লাভ হবে না। কারো শরীরে কয়েবনারিক সিস্টেম, মানে কোনো কারণে কিলয়েড হয়, সে গ্রাফট করতে পারবে না। এই রোগগুলিকে গ্রাফট করার মানে এক্সক্লুশন করা হয়। নাম্বার ওয়ান, তার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, উইদাউট কন্ট্রোলিং ডায়াবেটিস, সে গ্রাফট করতে পারে, কন্ট্রোল ডায়াবেটিস করতে হবে। যদি কারো কিডনি ডিজিজ থাকে, সে ডায়ালাইসিস করে, তারাই নিষেধ করা হবে, তার সার্কুলেশন প্রবলেম, তার গ্রাফট খুব ভালো হবে না। হার্ট ডিজে কোনো প্রবলেম নাই, হার্ট যদি সব ঠিক থাকে, হার্টে কোনো মেসি ব্লক টক না থাকে, ব্লক যদি কারেকশন করা হয়, তার যদি ব্লাড প্রেশার ঠিক থাকে, ব্লাড প্রেশারের যে ওষুধ খাবে তাকে কেয়ারফুলি করতে হবে। হাই প্রেশার থাকলে তার গ্রাফট নিতে চাবে না, তখন তাকে ওইটা কন্ট্রোল করে করতে হবে। ডিজিজ কন্ট্রোল করে ওই ডিজিজ যে লোকগুলি, তাদের গ্রাফট করা অ্যাডভাইস করা হয়। আগের দিনে গ্রাফট 60-এর উপরে করতো না, 40-এর উপরে করতো না, 60-এর উপরে করতো না। এখন আমি একবার গেলাম কানাডায়, একটা গ্রাফট সার্জন খুব নাম করা, তো ওরে বললাম যে আমি গ্রাফট করতে পারবো। হ্যাঁ, আজকাল তো কোনো বয়স নাই, এখন এনি ইজ ইউ ক্যান ডু। আমি করবো না, বাট আমি জিজ্ঞেস করলাম, বলে আমরা 60 ইয়ার্সে আগে, এখন 60-এর উপরে করা হয়, 80-তে এখন আর বয়সের বারটা নাই। আচ্ছা, অর্থাৎ এইজের ক্ষেত্রে এখন কোনো লিমিটেশন ওটাই দেওয়া হয়েছে। আচ্ছা, যখন গ্রাফটিংটা করা হয় বা হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করা হয়, পরবর্তী সময়টাতে আসলে কোনো ধরনের মেনটেনেন্সের দরকার আছে কিনা? পোস্ট ট্রান্সপ্লান্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরে 3 থেকে 4টা দিন তাকে মাথায় ধোয়া, চুলকানো একদম অ্যাভয়েড করতে হবে, এবং ঘুমানোর ব্যাপারে যাতে ওই জায়গায় ফ্রিকশন না লাগে এটা করতে হবে। সোজা করে মাথা ঘুমাইতে হবে, 2টা ক্ষত, একটা ক্ষত পিছনে, একটা ক্ষত সামনে, সাইড হয়ে ঘুমাইতে হবে, ওইরকম পিলো রাখতে হবে যেন ঘুমের ঘুরে কোনো ক্ষতি না করে ফেলে। 3 থেকে 4 দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াশ করার জন্য টাইম দিয়ে দেবে সার্জন যিনি করবেন, ওই টাইমে ওয়াশ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক আমি মনে করি দেওয়া উচিত, কারণ ইনফেকশন যাতে না হয়। আর কিছু
কিছু ওষুধ খাইতে হবে, যে ওষুধগুলি দরকার তখন, আর তার নিজের যে ওষুধ ডায়াবেটিস সবই খাইতে হবে। আর এটা কেয়ারফুল থাকতে হবে। পোস্ট অপারেটিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য অনেকের গ্রাফ রিজেক্ট করে, গ্রাফ রিজেক্ট করতে পারে, অতএব এটার পোস্ট অপারেটিভ কেয়ার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এটা হয়তো আপনি 2-3 দিনের কথা বলেন যে প্রাথমিক বা প্রথম 3 দিন কি কি ধরনের মেনটেনেন্স তার দরকার আছে, কিন্তু পরবর্তী সময়টাতে যিনি তখন তার স্বাভাবিক জীবনযাত্রা শুরু করবেন, তখন এই যে তেল মাখানো, অনেকে হয়তো চাইবে যে চুলে কালার করতে, এই বিষয়গুলো কি তিনি করতে পারবেন? এই চুলটা আনটিল দি গ্রাফট, মানে একটা গাছে আমি লাগাইলাম, ওখানে চিন্তা করতে গাছের রুট যখন ধরে ফেলবে তখন আমরা তাকে ধাক্কাধাক্কি করো, পানি দিব, বেশি বেশি অসুবিধা নাই। রুটটা যখন ঠিক মতো এটা যে ফলো আপে যখন যাবে আফটার 6 উইক বা আফটার 5 উইকস বা 3 উইকস, তখন ওই সার্জন রুটগুলি দেখে বলবে এখন তুমি নর্মালি যা করতে পারো। এটা 2 বছর মধ্যে কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা চুলের লাইফ 2 বছর। 2 বছর পরে যখন নিচের চুলটা গজানো শুরু হবে, চুলটা বাড়া শুরু হবে, যখন দেবে চুলের হাইট বা চুলের লেংথ বাড়তেছে, বুঝবে ফাইন, আমার চুল গ্রাফট হয়ে গেছে, দেন এনিথিং ইউ ক্যান ডু। আচ্ছা, যখন দেখা যাবে যে তার চুলটা বাড়ছে না, আগের অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কি পুনরায় সেই গ্রাফটিংটা করা হয়, বা কি প্রসেস আপনারা তখন ফলো করে থাকেন, বা প্রোটোকলটা কি? এখন প্রোটোকল হলে যদি ওই চুলটা রিজেক্ট করে, ওইটা এখন কিছু করা যাবে না, কারণ ওই রুটটা যদি কোনো ডিফেক্ট থাকে, আবার চুল এলে ওখানে ডিফেক্টই থাকবে। আর কোনো কারণে যদি গ্রাফট করতে গিয়ে চুলের রুটটা টোটালি ডেস্ট্রয় হয়ে যায়, ওই যে চুলের যে রুট নষ্ট হয়ে যায়, এটা কিন্তু টোটালি লস, কিছু করা যাবে না। আর যদি দেখা গেল ওই চুলটা গজে সব ঠিক আছে, দেন ক্যান গো সেকেন্ড গ্রাফট যাইতে পারে করার জন্য, ওই তখন ফলিকুল একটা একটা করে গ্রাফট করতে হবে। আচ্ছা, আমরা তো চুলের বিষয়ে বললাম, মাথার চুলের বিষয়ে। মিডিয়াতে যারা কাজ করে অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু দাড়িতেও কিন্তু হেয়ার গ্রাফটিংটা করছে। তো এটা কি আসলে স্কিনের কোনো ক্ষতি করতে পারে কিনা? এখানে একটা প্রশ্ন আছে যে হেয়ার গ্রাফটে কারো দেখা গেল পিছনে তার চুল নাই, কোত্থেকে নেবে? দাড়িতে গ্রাফট করা যায়, বুকের পশম থেকে গ্রাফট করা যায়, মানে নিজের সব করা যায়। আর দাড়িতে গ্রাফট, কারণ দাড়িতে তো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয় না, এটা এরিয়াটা হয়। দাড়িতে কোনো গ্রাফট করার কোনো প্রভিশন নাই, আমি দেখি নাই, কারণ দাড়িতে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয় না, এটা হয় অ্যালোপেশি এরিয়াটা হলে গ্রাফট কোনো কাজ করবে না। অ্যালোপেশি এরিয়াটা একদম সাদা চুল নাই, তার কিন্তু গ্রাফট করা যাবে না। অনলি মাত্র অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে গ্রাফট করা যাবে, ওই অ্যালোপেশিতে করা যাবে না। একটা মানুষ এখন দিল কেমোথেরাপি, চুল পড়ে গেল, তাকে গ্রাফট করা যাবে না। অতএব গ্রাফট করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে রুগীটা কোন রোগীর গ্রাফট করা যাবে। এটা সিলেকশন অফ পেশেন্ট বাই দি সার্জন, ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে থাকেন, ইয়েস, ভেরি ইন্ডিভিজুয়ালি, কে করতে পারবেন, কে করতে পারবেন না। তার এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা আরেকটা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে যারা আসলে হেয়ার গ্রাফটিংটা করে, চুলে করে, কিন্তু ওই যে মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে আমরা দেখেছি তারা কিছুটা হয়তো ফ্যাশন সচেতন বলে হয়তো তারা দাড়িতেও করছে, এবং আপনি বলছিলেন যে ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে যে কাদের ক্ষেত্রে আপনারা আসলে করবেন। কেউ চাইলেই যে আপনারা করে দিবেন তা কিন্তু নয়, সেটার বিচার বিবেচনা আপনারা করে থাকেন। এখন আরেকটা বিষয়ে চলে আসি। তেল খুব সাধারণ একটা জিনিস, এবং ছোটবেলা থেকে আমরা মা, খালা, দাদিদের কাছে শুনে আসছি যে তেল হচ্ছে চুলের জন্য ভালো, কিন্তু এখন কিন্তু আমরা শুনে থাকি যে তেল ইজ নট নেসেসারি ফর হেয়ার। এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আমাদের যে চুলটা গ্র করে স্কাল্পের উপরে, স্কাল্পে এত বেশি তেল থাকে, সেবাম, সেই জন্য কোনো তেল ব্যবহার করা কোনো ম্যান্ডেটরি কিছু না, নারী পুরুষ যেই থাক। ছেলেরা তেল ব্যবহার করে, ছেলেদের অ্যান্ড্রোজেনটা বেশি থাকে, এই জন্য ছেলেদের বেলায় তেলের কোনো কথা বেশি আসে না। মেয়েদের অ্যান্ড্রোজেন কম থাকে, ইস্ট্রোজেন বেশি থাকে, ওদেরটা অপেক্ষাকৃত ড্রাই থাকে স্কাল্প দেন দি মেল, সেই জন্য মেয়েরা তেল ব্যবহার করার একটা বহু যুগ থেকে চলে আসতেছে। তবে যদি স্কাল্পে নর্মাল সেবাম থাকে, তাইলে আমরা সেবাম কিন্তু আমরা টেস্ট করে বের করতে পারি সেবাম নর্মাল কিনা, আমাদের যন্ত্র আছে। তো এই যদি সেবাম নর্মাল থাকে, তার তেল লাগবে না। হেয়ার সিরাম তৈরি হচ্ছে হেয়ারের জন্য, এটা ব্যবহার করতে হবে অল্প মাত্রা। হেয়ার বিভিন্ন কোম্পানি সিরাম ব্যবহার করা যায়। আর তেল যদি অযথা করতেই হয়, অনলি নারিকেল তেল ইজ দি বেস্ট, বিকজ কারণ হইল এটা কিন্তু মা খালারা তখন দাদি নারীরা তো করতেন নারিকেল তেল এবং ভার্জিন কোকোনাট অয়েল। ভার্জিন মানে এর মধ্যে কোনো এসেন্স নাই, এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, এর মধ্যে কোনো সুগন্ধি নাই, একেবারে অর্গানিক। এটি ভার্জিন বলা হয়, অর্গানিক মানে এটার টার্ম করে ভার্জিন, অর্গানিক। আচ্ছা, এই যে অর্গানিক নারিকেল তেল, কারণ হইল নারিকেল তেল ইজ অনলি অয়েল যেটার মধ্যে পানির পরিমাণ বেশি থাকে তেলের চেয়ে। এটা বলে
ওয়াটার পরিমাণ মানে সব তেলেই পানি থাকে, এতে পানি বেশি থাকে, যে কারণে অ্যাভাপোরেট তাড়াতাড়ি করে, সেবামের কোনো ক্ষতি করে না, যেই চুলের গোড়া যে ক্লগ বা ব্লক করবে না, কারণ চুলের গোড়া ব্লক করে ফেলে তেল, যে কারণে দেখা যাচ্ছে যারা আগের দিনে দই মাটা বিক্রি করতো ঘোষ, তাদের মাথায় টাক, তার কারণ তারা ঘি খাইতো, ঘি মাথায় দিত, ঘি খায় কোলেস্ট্রল বেশি, মাথায় ঘি মাখতো, তখন মাথায় টাক পড়ে যেত, কারণ ওই যে চুলের গোড়াগুলি ব্লক হয়ে যেত বিকজ অফ দি হেভি অয়েল, ঘি সাংঘাতিক এটা হেভি অয়েল। তো এই জন্য পাতলা অয়েলের মধ্যে নারিকেল তেল অথবা এগুলি ব্যবহার করতে প্রয়োজনে। আরেকটা কথা বলা হয়, সপ্তাহে 2 দিন তেল দিবে, তেল দেওয়ার পর আবার শ্যাম্পু করে ফেলবে। আচ্ছা, হ্যাঁ, তেল দেওয়ার পরে সারা রাত তেল থাকলো, তেলের কাজ শেষ, সকালে শ্যাম্পু করে ফেললো, এটা করা যায়। আর অত্যন্ত ড্রাই হেয়ার যাদের থাকবে, ফ্রিজি হেয়ার, এবং তাদের কিন্তু মাঝে মাঝে এই নারিকেল তেল অথবা যেটা আমরা বললাম সিরাম ব্যবহার করতে পারবে। এটা চুল বুঝে ইন্ডিভিজুয়ালি করতে হবে, একদম নিষেধ নাই তেল, তবে প্রয়োজনে তেল ব্যবহার করতে। মেয়েদের ব্যাপারে বিশেষ করে, ছেলেদের দরকার নেই, ছেলেরা তেল দিয়ে টাক পরে দেবে, কারণ ছেলেদের অ্যান্ড্রোজেন বেশি, সেই জন্য তাদের সেবাম বেশি, এই কারণে তাদের লাগে না, তেল লাগে না, এই জন্য ছেলে কিন্তু তেল দেয় না। অর্থাৎ এখানে হরমোন রিলেটেড একটা বিষয়, এটা মেল ফিমেল বেশি হরমোন রিলেটেড। ফিমেল হরমোন যাদের, এটা হরমোন মানুষের শরীরে, মানুষের মেয়েদের হরমোন থাকলে বেশি, এটা স্কিন টেক্সচার অন্যরকম, ছেলেদের অন্যরকম, বিকজ অফ দি হরমোন। আচ্ছা, আপনি তো নারকেল তেল সম্পর্কে আপনি খুব চমৎকারভাবে বললেন। এখন অনেকেই খুব সচেতন, স্বাস্থ্য সচেতন, স্কিন সচেতন, অনেকেই কিন্তু ক্যাস্টর অয়েল ইউজ করে থাকে, তিসির তেল ইউজ করে থাকে চুলকে ভালো করার জন্য, চুলকে মজবুত করার জন্য, হেয়ার ফল যেন বন্ধ হয়। তো এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই, এই তেলগুলো আসলে কতটুকু? ক্যাস্টর অয়েল অত্যন্ত থিক একটা অয়েল। এই অয়েলটা খুব অল্প পরিমাণ দেওয়া যায়, এই চুলটা একটু থিক হয়, বিকজ দি হেয়ার অ্যাবজর্ব ক্যাস্টর অয়েল। এটা চুল গজানোতে কি হেল্প করে, এটা কোনো রিসার্চ নাই, তবে এটা চুলের যে টেক্সচারটা ভালো দেখা যায়, চুলটার মোটা দেখা যায়, এইটা ঠিক। এই যে ক্যাস্টর অয়েল এই জন্য ব্যবহার করা হয়। আর অন্যান্য তেল যেগুলি আছে, তিসির তেল আমি এর সম্বন্ধে জানি না, কোনো রিসার্চ দেখি নাই। তিসির তেল এটা হয়তো স্কাল্প ডিজিজে হেল্প করতে পারে, বাট চুনও কোনো হেল্প করে বলে আই ডোন্ট নো। আপনি কি মনে করেন যে এই ধরনের তেলকে আসলে রেগুলার বেসিসে ইউজ করা উচিত? এগুলি মাঝে মাঝে করবে, উইকলি 15 ডেজ এটা মাঝে মাঝে করবে, নট রেগুলারলি। এখন অনেক ফ্রুট অয়েল আছে, প্রভু তেল দুনিয়াতে এখন বাড়িছে। আচ্ছা, আমরা তো চুলের অনেক বিষয় সম্পর্কে জানলাম, ট্রিটমেন্ট সম্পর্কে জানলাম, যে আধুনিক কি ট্রিটমেন্ট রয়েছে। এখন আমি একটু মূল জায়গায় চলে আসতে চাই, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে নিউট্রিশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমার কাছে মনে হয়, যতটুকু আমি জানি, যে আমাদের যখন খাদ্যাভ্যাস সঠিক থাকবে, আমি যখন খুব নিউট্রিশিয়াস খাবার খাবো, তখন আমার প্রত্যেকটা অর্গান ঠিক থাকবে এবং আমার চুল পড়াও কিন্তু অনেকটা কমে যাবে। এই বিষয়ে আপনার কাছে একটু স্পেশালি জানতে চাই। আচ্ছা, মাথার থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ডিপেন্ডস অন হেলদি ফুড। ফুড যদি ঠিক না থাকে, কিছুই ঠিক নাই। সকল রোগের, অনেক রোগের কারণই ফুড। এটা কম অতি পুষ্টি অথবা অল্প পুষ্টি অথবা অনাপুষ্টি, এটা পুষ্টি সাংঘাতিক ইম্পর্টেন্ট মানুষের লাইফের অন্যতম। পুষ্টি ছাড়া মানুষ বাঁচবে না। পুষ্টিবিদ একজন ইম্পর্টেন্ট পার্সন সমাজের জন্য। আমার চুলের পুষ্টিতে আসি, চুলে থাকে ক্যারাটিন মানে প্রোটিন। যে মানুষটা প্রোটিন কম খায়, তারে চুলটা হবে না। যেমন ম্যারাস মাসের রুগী হয়, এই যে ছোটো বাচ্চার চুল নাই, তার মানে তার প্রোটিন হচ্ছে না। একটা বাচ্চার মাথায় চুল গজাচ্ছে, তার প্রোটিন নাই, তখন তাকে প্রোটিন খাওয়াইতে হবে। তার বয়স অনুযায়ী যতটুকু যার দরকার রয়েছে সেই অনুযায়ী তিনি খাচ্ছেন, যার ডেফিসিট তার বেশি দিতে হবে। আর ইদানিং আবিষ্কার চুলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভিটামিন ইজ বায়োটিন। এখন বায়োটিন আমরা দেই, ভিটামিন চুলে খুবই ভালো কাজ করে। বায়োটিনটা কি? ভিটামিন B5 কোথায় পাওয়া যায়? যে খাওয়ায় পাওয়া যায় সেই খাওয়া আমরা খুবই কম খাই। কি? বাদামের খোসা, এই যে আমাদের চীনা বাদামের খোসা, অ্যালমন্ডের খোসা, তারপরে লিভারের উপরে যে খোসাটা সেইটা, বা তিল্লির খোসা, অনেক অর্গান আছে, প্লাস ভেজিটেবল, যে আমরা ভেজিটেবল খাই, বিভিন্ন ভেজিটেবলের বিচি, দানা চুলের জন্য অত্যন্ত ভালো। অতএব আমরা চুলের জন্য, আর বেশি চর্বি খাওয়া চুলের জন্য খারাপ, অয়েল খারাপ, কোলেস্টেরল খারাপ, এগুলো খাওয়া যাবে না। ভেজিটেবল খুব ভালো, ভেজিটেরিয়ান ডায়েট যারা আমরা দেখি, বড় বুড়া মানুষ যারা ভেজিটেরিয়ান, তাদের বিরাট সুন্দর সুন্দর চুল, ঘন চুল থাকে। তার কারণ অয়েল, সবচেয়ে ক্ষতিকর অয়েল তারা কম খায়। অতএব পরিমিত তেল খেতে হবে এবং ব্যালেন্স ডায়েট খেতে হবে। কার্বোহাইড্রেট ছাড়লে হবে না, কার্বোহাইড্রেট খেতে হবে, সবচেয়ে কম থাকবে কার্বোহাইড্রেট, সবচেয়ে বেশি প্রোটিন, মিডিয়াম থাকবে ফ্যাট। আজকাল বলা হয় যত কার্ব কম খাবা, কার্ব
কাট ডাউন করা যায়, মানে বিকজ ফ্যাট বার্নস দ্য ফায়ার তবে অফ এক্ষেত্রে কার্বোহাইড্রেট। স্যার বলতে চাই যারা আসলে এক্সপার্ট ডায়েটিশিয়ান তারা কিন্তু সবসময় বলে থাকে যে নো কার্ব ফর্মুলা না, লো কার্ব ফর্মুলা লো কার্ব, নট লো কার্ব ফর্মুলা, কারণ ফ্যাট উইল নট বার্ন, ফ্যাট উইল নট বি ইউটিলাইজ উইদাউট কার্বোহাইড্রেট। অতএব কার্ব মাস্ট বি দেয়ার, লো কার্ব ডায়েট। এই জন্য আমাদের খাদ্য অভ্যাসটা খুবই প্রয়োজন চুলের জন্য, চুল বাড়ার জন্য, চুল রাখার জন্য, চুলের সৌন্দর্য, চুলের রঙের জন্য দরকার হলো যেটা আমরা বলি সেটা হলো কপার। শরীরে কপার যদি কম থাকে তখন চুলের রঙটা নষ্ট হয়ে যায়। কপার খেতে হবে, অনেক ফুডে কপার থাকে। তারপরে ক্যালসিয়াম খেতে হবে, পরিমিত ক্যালসিয়াম খেতে, ক্যালসিয়াম, ভিটামিন ডি। লো ভিটামিন ডি হলে চুল নষ্ট হয়ে যায়। মানে অনেকগুলি খাবার চুলের জন্য, তার মধ্যে এই যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, আরেকটা হলো ম্যাগনেসিয়াম কম থাকলে চুল ব্রিটিল হয়ে চুল পড়ে যেতে পারে। অতএব ক্যালসিয়াম, যত রকম খনিজ পদার্থ আছে এগুলো তো আসলে মিনারেলস, আমরা যদি বলি মিনারেলস সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন, মিনারেলস ইন দি ফুড, তিনটা জিনিস আমাদের লাগে। সর্বশেষ কোয়েশ্চেন আপনার কাছে করতে চাই, যেটি আমি জানি না মিথ কিনা, মিসকনসেপশন কিনা, বা এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা। যখন কারো চুল পড়া শুরু করে তারা কিন্তু নিজেরাই বায়োটিন সাপ্লিমেন্ট খাওয়া শুরু করে। এই বিষয়ে আপনার মতামত কি? আসলেই চুল পড়া রোধ করে কিনা? আচ্ছা, বায়োটিনটা অ্যাকচুয়ালি খুব রিসেন্ট। আমি বায়োটিন প্রথম লেখা শুরু করলাম, আমি বিদেশে ইম্পোর্টও করলাম বায়োটিন কিছুদিন, খুব বেশি দিন 20 বছর আগের কথা। এর আগে মানুষ জানছে বায়োটিন, বায়োটিন এটা ফুডের খাওয়া। আজকাল তো নেটে অনেক কিছু মানুষ জানে। বায়োটিন এমনি নর্মালি খাওয়ার দরকার নেই ভালো চুল থাকলে। বায়োটিন ইজ নিউট্রিশন অফ হেয়ার। এখন বায়োটিন প্রথম আমরা দেখলাম 1 মিলিগ্রাম, কি 0.3 মিলিগ্রাম, 300, কোনো কাজের না। মিনিমাম খাইতে হবে 10 মিলিগ্রাম মিনিমাম ডোজ আগে কম খাইতো, কোনো কাজ হইতো না, কিন্তু এখন 10 মিলিগ্রাম ডোজে খুব ভালো কাজ হয়। এটা ইনডিসক্রিমিনেট খাওয়া উচিত না, কারণ হাইপার ভিটামিনিস্ট একটা রোগ আছে, যেমন ভিটামিন এ বেশি খাইলে চুল পড়ে যায়, টাক হয়ে যায়। ভিটামিন এ বেশি খাওয়া যাবে না, ওই তেলের মধ্যে যেটা থাকে, মানে যেটা অয়েল সেলেবল ভিটামিনগুলি বাদ দিতে হবে। এরকম ভিটামিন, এটা বায়োটিন খাবে পরিমিত পরিমাণে, একটা নির্দিষ্ট 6 মাস খাবে, 1 বছর খাবে, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে। অলওয়েজ কোনো জিনিসই পুষ্টিবিদ অথবা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না, এবং ওষুধও খাওয়া ঠিক না। কারণ ডায়েট করে অনেকে, আমি খুব রাগ হয়ে চুল পড়ে যায়, তুমি কেন ডায়েট করো? ডায়েটিশিয়ান বলছে, বলে না, নো, ডোন্ট ডু দিস, ডেঞ্জারাস। তাইলে তোমার শরীরের অঙ্গ, লিভার দেখা গেলো সিরোসিস হয়ে গেছে বিকজ অফ স্টারভেশন অফ লিভারের খাওয়ার তুমি দাও নাই, তাহলে লিভারে দেখা গেলো সিরোসিস বিকজ অফ লিভার স্টারভেশন, তুমি ঠিক করো নাই। তোমার চুল পড়ে যাচ্ছে বিকজ তুমি এমন কম যে খাওয়া দরকার খাচ্ছ না, চুল পড়ে যাবে। তোমার হার্ট ডিজিজ হবে, তোমার শরীরে অপুষ্টি, তোমার কিডনি প্রবলেম হবে। অতএব ডোন্ট ডু এনি ডায়েটিং উইদাউট অ্যাডভাইস অফ এ কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট, মেডিকেল নিউট্রিশনিস্ট। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে চুল পড়া নিয়ে আমরা এতগুলো বিষয় আলোচনা করলাম, এবং সে শুধুমাত্র চুল পড়া নয়, তার সঙ্গে যে আনুষঙ্গিক ডিজিজ এবং নিয়ম কানুন, এবং আপনি ফুডের বিষয়টা খুব চমৎকারভাবে বললেন যে আমাদের ইন্টারনাল নারিশিংটা বা নিউট্রিশনটা যদি না থাকে তাহলে অবশ্যই চুল পড়বে, বা অন্যান্য ডিজিজও কিন্তু হতে পারে। এক কথায় খাদ্য আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। এখন টিভির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক জায়গায় যাই, আমি অনেক ইউনিভার্সিটি পড়াই এবং বিনামূল্যে আমি পাঠদান করি সারা পৃথিবীতে, অনেক দেশে যাই, বিকজ আই ওয়ান্ট টু ডিসপার্স মাই নলেজ। আমার জ্ঞানটা আমার জন্য না, এটা আমানত আমার কাছে। এই জন্য আমি খুশি হইলাম আমাকে ডেকে এত কিছু প্রশ্ন করে উত্তর নেওয়ার জন্য। আমি ধন্যবাদ আবারও এখন টিভিকে এবং তোমাকে সুন্দর উপস্থাপনার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নাবানা ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন, এই অনুষ্ঠানটি। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।